হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু প্রোনাইস ম্যাথ আপ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম পরিমিতি চ্যাপ্টারের বৃত্ত বা সার্কেল। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি তুলনামূলক সোজা, কিন্তু কতগুলো অঙ্ক রয়েছে যেগুলো একটু কঠিন, বলতে সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। তো সেগুলোই আজকে কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটি তোমাদের আজকে শেখাবো। আর তোমরা সকলেই অনেকেই কমেন্ট করে যাচ্ছ, দাদা পরিমিতির চ্যাপ্টার দাও, পরিমিতির চ্যাপ্টার দাও। দেখো, পরিমিতির আগে আরও অনেকগুলো চ্যাপ্টার দেওয়া রয়েছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমকোণী চৌবল। তোমরা আশা করি এগুলো দেখেছো, না দেখলে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, পরিমিতি চ্যাপ্টার দিয়ে সেখানে দেওয়া রয়েছে। তো বৃত্ত, সার্কেল, এই চ্যাপ্টারের সূত্র প্রধানত দুটি। একটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, হচ্ছে পাই আর স্কোয়ার। আর একটা হচ্ছে পরিধির সূত্র, কোনো কিছুই না, জাস্ট সহজ। পরিধি হচ্ছে 2 পাই আর, এইটুকুই জাস্ট। এখন আমরা বুঝবো আরটা কি। এখানে আর মানে বলা হয়েছে ব্যাসার্ধ, অর্থাৎ এইটুকু বৃত্তের এইটুকু অংশকে বলে ব্যাসার্ধ। এটাকে আমরা আর লিখি, এইটুকু জায়গার মান। কিন্তু যখন ব্যাস বলতে হয়, এই আরকে আমরা দুগুণ করে দেই, অর্থাৎ এই পুরোটি হয়ে যায় আমাদের ব্যাস। আর ব্যাসকে আমরা কি লিখি? ব্যাসকে আমরা বড় আর হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটুকু জায়গা হচ্ছে ব্যাসার্ধ, আর পুরো জায়গাটি হচ্ছে ব্যাস। তো এইটুকু জিনিসের উপরই পুরো চ্যাপ্টারটি নির্ভরশীল। এছাড়াও কিছু কিছু ছোট ছোট সূত্র রয়েছে যেগুলো আমি অঙ্ক করার ফাঁচে ফাঁচে, ঠিক আছে, ওটা দেখিয়ে দিব তোমাদের, খুবই সিম্পল। এছাড়াও তোমরা যারা যারা এই সূত্র দিয়ে অঙ্ক করতে চাও না, তাদের জন্য আরও একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে রেশিও মেথড। রেশিও মেথড দিয়েও আমরা অনেকে অঙ্ক করি। যাদের এই সূত্রগুলো ভালো লাগে না, প্রথাগত সূত্র ভালো লাগে না, তারা রেশিও মেথডও করতে পারো। তো আমি রেশিও মেথডটিও দেখিয়ে দিচ্ছি। তো রেশিও মেথড করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল। আশা করি সকলেই বুঝেছো ব্যাসার্ধ কি, ব্যাস কি, আর পরিধি হচ্ছে এই পুরো বৃত্তটিকে প্রদক্ষিণ করলে আমার যতটুকু জায়গা হবে সেটাকে আমরা পরিধি বলবো। আর ক্ষেত্রফল মানে হচ্ছে এই বৃত্তটির পুরো অংশটি হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে রেশিও মেথডে আমরা সাধারণত সিম্পলি কোনো কিছুই করবো না, জাস্ট লিখে দিব 7, 14, 44, 154। এইটুকুই জাস্ট মনে রাখবো, 7, 44, 14, 154। যদি আমাদের পরিধি চায় তাহলে এগুলোর কোনো দরকার হবে না। যদি আমাদের ক্ষেত্রফল চায় তাহলে এগুলোরও কোনো দরকার হবে না, শুধু এটির দরকার হবে। এখন দেখো, যদি আমাদের বলে দিত একটি বৃত্তের ব্যাসার্ধ 14, যদি প্রশ্নে বলা থাকতো একটি বৃত্তের ব্যাসার্ধ 14, তার পরিধি কত, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা কি লিখবো? শুধু লিখবো 7 এবং 44, কারণ আমাদের ব্যাস এবং ক্ষেত্রফল চাইনি, আমাদের চেয়েছে পরিধি। তাহলে ব্যাসার্ধ বলেছে 14, কিন্তু আমরা ধরেছি 7, তাহলে কত গুণ বৃদ্ধি পেলো? 2 গুণ বৃদ্ধি পেলো। তাহলে কি বের করতে বলেছে? পরিধি। তাহলে পরিধিও হয়ে যাবে আমাদের 2 গুণ, অর্থাৎ 88। তো এখন আমি প্রথাগত নিয়মে করে দেখাচ্ছি, যেভাবে সূত্র বলে। সূত্র কি বলে আমাদের? সূত্র বলছে আমাদের 2 পাই আর। 2 হচ্ছে, পাই হচ্ছে 22/7, এবং আর এর মান কত বলা রয়েছে? আর এর মান 14 বলা রয়েছে। এখন দেখো, 7 দুগুণী 14, 22 দুগুণী 44, 44 দুগুণী 88। দেখো, পরিধি আমার 88 একই বের হলো। ঠিক আছে, তার মানেটা কি? উভয়ই সেম, জাস্ট আমাদের কনসেপ্ট দুটো আলাদা। একটা হচ্ছে রেশিও মেথড, একটা সাধারণ প্রথাগত নিয়ম। ঠিক আছে, আবার আমরা কি করব, কোনো অঙ্ক এই রেশিও মেথডে করব, আবার কোনো অঙ্ক আবার কি করব, ট্র্যাডিশনাল ওয়েতে করব। ঠিক আছে, তো আরও একটি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। এখন যদি বলতো ব্যাসার্ধ 14, তাহলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমরা এটা আর এটা লিখবো না। তো জাস্ট কি করব, দেখো এখানে 2 গুণ হয়েছে, জাস্ট 2 গুণ হয়েছে। ঠিক আছে, বোঝো ভালো করে। তাহলে ক্ষেত্রফল করতে গেলে আমরা কি করব, 2 এর স্কোয়ার অর্থাৎ কত, 4 দিয়ে জাস্ট গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে আমাদের দাঁড়াচ্ছে 616। এটা হচ্ছে রেশিও মেথড। এবং ট্র্যাডিশনাল ওয়েতে কি করা, সূত্র কি? ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের সূত্র আছে পাই আর স্কোয়ার। পাইয়ের মান কত? 22/7। এখন আর স্কোয়ার, আর কত? ব্যাসার্ধ আর, তাহলে 14 × 14, তাহলে 7 দুগুণী 14, 14 দুগুণী 28, আর 22 গুণ করলে আমাদের 616ই বের হয়। একই প্রসেস, জাস্ট ভঙ্গিটা আলাদা।
তো ঠিক আছে, চ্যাপ্টারের অঙ্কগুলি শুরু করি, সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বেসিক কনসেপ্টগুলো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করছি। কি বলেছেন, একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে হবে, করতে কত মিটার অতিক্রম করতে হবে? তো আমরা একবার প্রদক্ষিণটা বের করি। তাহলে একবার প্রদক্ষিণ মানে কি, একটি 42 মিটার ব্যাস, ব্যাস দিয়েছি, এটা হচ্ছে 42 মিটার ব্যাস, আর এটা কি, ধরো এইটুকু, এই কি করবে, প্রদক্ষিণ করবে, অর্থাৎ এই পুরো গোলটি ঘুরবে। তো আমি কি বলেছি, পুরো প্রদক্ষিণ করলে আমাদের পরিধিটা বের করতে হয়, পরিধি। ঠিক আছে, পরিধির সূত্র কি, 2πr। ঠিক আছে, যারা এটা করতে চাও না তারা রেশিও মেথড ইউজ করবে। রেশিও মেথডে কি বলেছি, 7, 14, 44, 154। আমাদের কি পরিধি বের করতে বলেছে, অর্থাৎ পরিধি তো এটা তো নয়, আর এটাও নয়। তাহলে আমাদের কি বলেছে, ব্যাসার্ধ কত বলেছে, আর এর মান দিয়েছে 42 মিটার। তাহলে এখানে লিখে নিলাম ব্যাসার্ধ 42, এটাও তো ব্যাস। তাহলে কত বৃদ্ধি পেল, অবভিয়াসলি আমাদের 6 বৃদ্ধি পেল। এখন পরিধি বের করব, পরিধি কোনটা, পরিধি হচ্ছে 44, অর্থাৎ এখানে যেহেতু 6 গুণ হয়েছে, এখানেও 6 গুণ করে দিব। তাহলে 4 6 24, 264 বের হলো। ঠিক আছে, এটা পরিধি বের করলাম আমরা, অর্থাৎ একবার প্রদক্ষিণ করলে 264 মিটার প্রদক্ষিণ করে। এখন কি বলেছে, 8 বার প্রদক্ষিণ করবে। তাহলে 8 বার প্রদক্ষিণের মানে কত, 264 ইন্টু জাস্ট 8 করে দেবো, 4 এটা 32, 2 হাতে 3, 6 48, 51, আর 2 16, 16 5 21, অর্থাৎ 8 বার প্রদক্ষিণ করতে আমাদের কতবার করতে হবে, 2112 মিটার প্রদক্ষিণ করতে হবে। ঠিক আছে, এটা আমি রেশিও মেথডে করলাম। এখন আমি ট্র্যাডিশনাল একটু করে দেখাই, নাহলে তোমরা আবার বলবে দাদা আমি এই মেথড বুঝছি না, ট্র্যাডিশনাল মেথডে করে দিন। তো সেটাও করে দিচ্ছি। ট্র্যাডিশনাল মেথড কি বলেছে, 2πr। তাহলে 2 পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত বলেছে, 42, 6 7 42, 6 দুগুনি 12, 12 22 হয়ে যাচ্ছে আমাদের 264। দেখো পরিধি সেম টু সেমই বেরোচ্ছে, যার যেটা সুবিধা মনে হয় সেটাই করবে, সে সেটাই করবে। ওকে, তাহলে কি হয়ে গেল, এখানে আমাদের বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? আমি রেশিও মেথডে করছি, 7, 14, 44, 154। ঠিক আছে, তোমরা চাইলে 2πr² দিয়েও বের করতে পারবে। ওকে, আমি রেশিও মেথডটিকে প্রাধান্য দেবো, কেননা এটা হচ্ছে সহজ পদ্ধতি। তো কি বলেছে, এটা তো আমাদের ক্ষেত্রফল জানি, আমাদের কে চেয়েছে কি, ব্যাসার্ধ, অর্থাৎ এটিও চাইনি এটিও চাইনি, তো কেটে দিলাম। এখন কি বলেছে, ক্ষেত্রফল 616 বলেছে, কিন্তু ক্ষেত্রফল তো আমাদের 154, তাহলে 616, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, আমরা বুঝতেই পারছি আমাদের 4 গুণ হয়েছে, তাইলেই 616 বের হচ্ছে। আর এখানে তাহলে কত গুণ হবে, 4 গুণ হবে না, 4 গুণ হবে না ভাই, ভালো করে দেখো আমি কি বুঝিয়েছি তোমাদেরকে। এটির স্কোয়ার বসে এখানে, তাহলে 4 কার স্কোয়ার, 4 2 এর স্কোয়ার, অর্থাৎ 7 দুগুনি 14, তাহলে ব্যাসার্ধ অবভিয়াসলি আমাদের 14 সেমি হয়ে গেল, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম, ক্ষেত্রফল যেটা বের হবে সেটির স্কোয়ার ফর্ম দিয়ে ব্যাসার্ধকে গুণ করতে হবে। আবার একইভাবে ব্যাসার্ধ যদি 2 থাকে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, ব্যাসার্ধর স্কোয়ার অর্থাৎ 4 দিয়ে গুণ করলে তো ক্ষেত্রফল বেরিয়ে আসবে আমাদের। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা লিখে নিচ্ছি রেশিও মেথডে, 7, 14, 44, 154। কি বলেছে, আমাদের পরিধি দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 22। তাহলে 22 থেকে কি করলে 22 হবে, 22কে 2 দ্বারা ভাগ করলে 22 বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ কত বের হবে দেখো তো, তাহলে 2 যদি ভাগ করে তাহলে এখানেও 2 ভাগ করব, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 7/4। কিন্তু আমাদের ব্যাসার্ধ চাইনি, আমাদের চাইছে ক্ষেত্রফল চেয়েছে। তো ক্ষেত্রফল বের করতে কি আমরা কি 2 দিয়ে ভাগ করে দেবো না, এটা দিয়ে ভাগ করে দেবো না, এর স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ কত, 4 দ্বারা ভাগ করে দেবো জাস্ট। তাহলে 154/4 কত হয়, 154/4, 3 4 12, 3 8 24, ভুল হলো মনে হয়, দাঁড়াও একবার দেখছি। তাহলে 3 4 12 ও 4 8 32.5,
তাহলে আমাদের কাছে কী জানতে চেয়েছে? ক্ষেত্রফল জানতে চেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের 38.5 বর্গ সেমি। আশা করি তোমাদের এই অঙ্কের প্রসেসটা খুবই ভালো লেগেছে। তাহলে 4 নম্বর অঙ্কটি কী বলেছে? একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হলে পরিধি কত? ঠিক আগে কয়েকটি অঙ্কের মতো কি বলেছি? রেশিও মেথড 7:14:44:154। কী বলেছে? ক্ষেত্রফল বলা রয়েছে আমাদের 2464। ওকে, তাহলে কত দিয়ে গুণ করলে 2464 বেরোয়? 16 দিয়ে গুণ করলে 2464 বেরোয়। তো আমি কি বলেছি? তাহলে আমরা ব্যাসার্ধ বের করতে যাব। ব্যাসার্ধ বের করতে গেলে কি হয়? এর এর এক 16 হচ্ছে কত স্কোয়ার? 4-এর স্কোয়ার, অর্থাৎ 4 × 7 = 28 হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে কি? আমাদের কাছে জানতে চেয়েছে পরিধি কত। তো পরিধি কোনটা? পরিধি এটা। তাহলে এখানেও যদি 4 গুণ হয় তাহলে পরিধিতেও 4 গুণ হবে। তাহলে 4 × 4 = 16, 176। তাহলে পরিধি হয়ে গেল 176 মিটার। ঠিক আছে, তো সর্বদা আরেকবার বলছি আমি, এইটুকু জায়গাতে আমরা স্কোয়ার দ্বারা গুণ করব, কেননা ক্ষেত্রফল যেহেতু এটা, আমরা জানি ক্ষেত্রফলের শেষে রয়েছে পাই আর স্কোয়ার, অর্থাৎ জাস্ট আর এর স্কোয়ার করে দেবো, অর্থাৎ যেটাই গুণ হবে না কেন এখানে সেটার স্কোয়ার করে দেবো। 4-এর স্কোয়ার হয়ে গেল 16, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কেউ ভুল করে 16 দিয়ে গুণ করেছি তার মানে এখানে 16 এখানে 16 দিয়ে গুণ করবে না, তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, আর এই অঙ্কটি আমি এমনি ট্র্যাডিশনাল ওয়েতে করে দেখাচ্ছি, যেটা তোমাদের ভালো লাগবে সেটিই করবে। ঠিক আছে, হ্যাঁ, কি বলেছে? ক্ষেত্রফল 2464। তোর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। কত বলা রয়েছে? 2464। ওকে, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 2464। এটার মান ছিল 22/7, এ পাশে গেলে উল্টে হয়ে যাবে 7/22। 22 দিয়ে যদি কেটে দিই 22 × 22, আবার 22 × 22, 22 × 2 = 44, অর্থাৎ কত হলো? আর স্কোয়ারের মান বের হলো 7 × 2 = 14, 7 × 7 = 8, 7 × 7 এত, অর্থাৎ আর এর মান বের হলো আমাদের 28। এখন কি জানতে চেয়েছে? এখন জানতে চেয়েছে পরিধি, অর্থাৎ 2πr। ফর্মুলাতে ফেলেই দাও 2। পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 28। 4 × 7 = 28। 4/22 হচ্ছে 88। 88 2 কত হয়ে যাচ্ছে? 176 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। তো আরও বারবার বলছি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। এর আগেরটা ছিল রেশিও মেথড। আশা করি তোমরা দুইটা মেথডই শিখে নিলে। যেটা তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই করবে এবং আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3, অর্থাৎ ব্যাসের অনুপাত 2:3। ওকে, তাহলে দেখো এই টোটালটা হচ্ছে ব্যাসের অনুপাত 2:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কী লাগে? ব্যাসার্ধ লাগে, অর্থাৎ হাফ লাগে। যদি টোটালটার মান 2 হয় আর অর্ধেকের মান তাহলে কত হবে? জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে আমাদের? হাফ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের 2 এবং 3 কেটেই যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলে কি বলেছি? ক্ষেত্রফল জাস্ট স্কোয়ার করে দেবে। তাহলে 2 × 2 = 4, 3 × 3 = 9। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? ক্ষেত্রফলের অনুপাত কত বের হলো? 4:9, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্ট লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। চলো নেক্সট অঙ্কে। 6 নম্বর কোশ্চেনটি কি বলেছে? দুটি বৃত্তের পরিবিদ্যুৎ অনুপাত, অর্থাৎ পরিধির অনুপাত রয়েছে, পরিধির অনুপাত দেওয়া রয়েছে 5:6 এবং তাদের ব্যাসের অনুপাত কত? আমি যদি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, পরিধি যত ব্যাসের অনুপাতই তত, তোমরা কি মানবে? তো মানো কি না মানো, কিন্তু ব্যাসের অনুপাত সেম হয়ে যায়, এটি হয়ে যায়। এখন তোমরা যদি বলো দাদা কিভাবে হলো আমাদের বুঝিয়ে দাও। তো পরিধি কত? পরিধি হয়ে যাচ্ছে আমাদের 2πr। এটা হচ্ছে প্রথম পরিধি, এটা হচ্ছে দ্বিতীয় পরিধি 2πr2। ঠিক আছে, এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো উভয় পাশে 2π কেটে যায়, তাহলে r1 এবং r2 বের হলো। এটা কি বের হলো? ব্যাসার্ধ বের হলো। ঠিক আছে, ব্যাসার্ধকে ব্যাসের কনভার্ট করতে গেলে কি করতে হয়? 2 দিয়ে জাস্ট গুণ করতে হয়। তাহলে 2 পাই, এটার মান কত? এটার মান তো 5, সরি ভুল বললাম, এটার মান তো 5 দিয়েছি। যাই হোক, তুমি r1 লেখো, 2:r2 লেখো, অর্থাৎ ব্যাসার্ধকে ব্যাসে পরিণত করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। দেখো 2 আবার কেটে যাচ্ছে, অর্থাৎ এটার যার r1 এইটার r1 সেম হয়ে গেল, অর্থাৎ পরিধির অনুপাত ইজুকাল টু ব্যাসের অনুপাত আমাদের সমান। তাহলে অ্যান্সার কত বের হলো? বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে? 7 নম্বর অঙ্ক বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফল 4:9, ক্ষেত্রফল 4:9 হলে ব্যাসার্ধ কত হবে? যখনই এরকম প্রশ্ন আমরা দেখতে পারবো, জাস্ট আমরা রুট করে দেবো। তাহলে √4:9, তাহলে √4 করলে কত? 2:3 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি হয়ে গেল অ্যান্সার?
ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো অঙ্ক আমরা খুবই কম সময়ে করতে পারি। 8 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি চাকার ব্যাস 98 সেমি 1540 মিটার ঘুরতে কতবার ঘুরতে হবে। তাহলে আমরা রেশিও মেথড লিখে নিচ্ছি, 7, 14, 44, 154। দেখো এখানে একটি শর্টকাট কি করতে পারো, যেটার প্রয়োজন হবে না সেটা আমরা লিখবো না। এখানে ক্ষেত্রফলের কোনো ব্যাপার নেই, তো ক্ষেত্রফল আমরা আগেই কেটে দেবো, লেখার দরকারই নেই। কি বলেছে, ব্যাস 98 সেমি। তাহলে বলেছে ব্যাস 98 সেমি, ব্যাস কোনটি জানি আমরা, ব্যাস মিডিলটিকে জানি ব্যাস। তাহলে ব্যাস কত বলেছে, 98 সেমি, অর্থাৎ কত গুণ হলো, অবভিয়াসলি আমাদের 7 গুণ হলো। যদি আমাদের কাছে ব্যাসার্ধ জানতে চেতো তাহলে কত গুণ হতো, 7 দিয়ে 49। কি এখানে বলেছে, চাকাটি ঘুরবে, অর্থাৎ চাকাটি গোল গোল ঘুরবে, গোল গোল ঘুরবে মানে আমরা পরিধি বের করবো, অর্থাৎ এখানেও আমরা 7 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এই বৃত্তটার পরিধি কত হবে, বৃত্তটার পরিধি হবে 308 কি সেমি, বৃত্তটার পরিধি হলো 308 সেমি। এখন বলেছে কতবার ঘুরতে হবে, তাহলে জাস্ট আমরা ভাগ করে দেব। তাহলে 1540 মিটার বাই 308 সেন্টিমিটার, দেখো এটা সেন্টিমিটারে রয়েছে, আমরা উপরটাকেও সেন্টিমিটার বানাবো, উপরের মিটারকে সেন্টিমিটার বানাতে গেলে 100 দিয়ে জাস্ট গুণ করতে হয়। এটুকু আশা করি তোমরা শিখেছো অনেকেই। যদি কাটাকাটি করে দেই, 5 308 1540, অর্থাৎ 500 বার জিনিসটিকে ঘুরতে হবে, বৃত্তটিকে 500 বার ঘুরতে হবে, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। এখানে কি বল 9 নম্বরে কি বলেছে, 3টি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি 4 সেমি 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো আমরা এটার রেশিও মেথডে করবো না, তাহলে রেশিও মেথডে করতে এটা আমাদের সময় লাগবে। তো শর্টকাট কোনটা হবে, এটা সূত্র শর্টকাট হবে। তাহলে প্রথম, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লেখাচ্ছি। প্রথম ব্যাসার্ধ হচ্ছে 2, সেকেন্ড ব্যাসার্ধ হচ্ছে 4, থার্ড ব্যাসার্ধ হচ্ছে কত 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বলে দিয়েছে ক্ষেত্রফলের সমান বিশিষ্ট, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রফল কত πr², পরেরটির ক্ষেত্রফল πr2², তারপরেরটির ক্ষেত্রফল কত, ঠিক আছে। কি বলেছে, ক্ষেত্রফলের সমষ্টি, তো ক্ষেত্রফলে আমরা সমষ্টি করলাম, এখন ক্ষেত্রফলের সমষ্টির সমান। দেখো সবগুলোতে পাই কমন যাচ্ছে, তো আমরা পাই সামনে কমন নিয়ে নিচ্ছি, তাহলে r12 আমি জাস্ট মানটি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। r12 মান কত, আর এর মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার কত, আর এর মান কত, আর এর মান 2, 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 4, r2 মান কত, r2 মান হচ্ছে 4, 4 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 16, এবং r3 অর্থাৎ r3 মান কত 6, 6 এর স্কোয়ার কত 36। তাহলে পাই, এই তিনটি আমরা যদি যোগ করে দিই তাহলে পাই ইন্টু 56, অর্থাৎ কি বেরোচ্ছে 56 পাই হচ্ছে এই তিনটি বৃত্তের ক্ষেত্রফল। এটার সমান আরও একটা ক্ষেত্রফল তৈরি করব, তাহলে আরও একটা ক্ষেত্রফল তৈরি করবো, অর্থাৎ পাই আর স্কোয়ার, নতুন ক্ষেত্রফলটি যেটি, অর্থাৎ 56 পাই, দুটোই তো সমান, যে এটি নতুন এটি হচ্ছে তিনটি মিলে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার অর্থাৎ আর সমান সমান 56কে যদি আমি রুট করে দেই, 56 রুট কত বের হচ্ছে, তোমরা যদি বুঝতে না পারো জাস্ট ভাঙিয়ে দাও, লসাগু করে জাস্ট ভাঙিয়ে দাও, ভাগ করে দাও, তাহলে 56কে যদি ভাগ করে দিই তাহলে কত কত আসছে আমাদের 4 এবং 14 আসছে 56। এখন আর সমান সমান, দেখো 4 একটি রুট সংখ্যা, 4টি বেরিয়ে গেল, তাহলে 4-এর রুট কত 2, আর 14টি তো রুট কোনো সংখ্যাই না, অর্থাৎ 14টি রুটের মধ্যে থেকে যাবে, অর্থাৎ অ্যান্সার বের হবে 2√14, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আর ব্যাসার্ধ জানতে চেয়েছি, আমি তো ব্যাসার্ধই বের করলাম নাকি। তো 10 নম্বর অঙ্কটি কী বলেছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ একটি অঙ্কন করা হলো, তাহলে তার উৎপন্ন কোণের মান কত। তো এই অঙ্কটি তোমরা যদি অন্যান্য জায়গায় দেখো, ইভেন বুকেও দেখো, সেখানে একটি সূত্র বলা রয়েছে। তো আমরা কি করব, সূত্রটা ইউজ করব না, আমার সূত্র সবসময় মনে থাকবে না, আমরা বেসিক পদ্ধতিতে করার চেষ্টা করব। বেসিক পদ্ধতিটি কি, দেখো একটি বৃত্তের যদি আমরা রেডিয়াসে অর্থাৎ কোণে ডিগ্রিতে বের করতে চাই, তাহলে আমরা কি জানি, একটি বৃত্ত ইজুকাল টু 360 ডিগ্রি। এটুকু আশা করি সকলে জানো, কেননা এইটুকু যদি 180 হয়, তাহলে এইটুকু মিলে কি হয়ে যাবে 360 ডিগ্রি আমাদের হয়েই যাবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি দাদা। এখন কি বলেছে, বৃত্তের কেন্দ্রে একটি চাপ তৈরি করেছি। চাপ মানে কি জানো, চাপ মানে হচ্ছে কেন্দ্র থেকে এভাবে একটি এবং এভাবে একটি, এটাকে বলে চাপ এঁকেছি। কত, চাপটির মান কত 22/3 সেমি চাপটির মান। তাহলে এখানে যে একটি কোণ উৎপন্ন হলো, এই কোণের মানটি তো জানতে চেয়েছে, বুঝতে পেরেছো কোশ্চেনটি। এখন দেখো বলেছে বৃত্তের পরিধি দেওয়া রয়েছে, পরিধি দেওয়া নেই,
আমরা যদি বৃত্তের পরিধি বের করি সেটি সেমিতে বের হবে, কিন্তু এখানে আমি অলরেডি তোমাদের ডিগ্রিতে বৃত্তের পরিধি দেখিয়েছি। কীভাবে দেখালাম? টোটাল একটি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। প্রথমে আমরা কি করব, বৃত্তের পরিধির সাথে 360 ডিগ্রিকে সমান করে দেবো। তো বৃত্তের পরিধিটা বের করে নেই, ওই আগের সূত্র বলতে রেশিও মেথড 7:14:44। ব্যাসার্ধ কত বলেছে? 14 বলেছে, অর্থাৎ 2 গুণ হলো। তাহলে পরিধি কত? পরিধিও 2 গুণ হবে, অর্থাৎ 88। টোটাল বৃত্তটির পরিধি 88, কিন্তু ডিগ্রিতে তার মান কত? ডিগ্রিতে তার মান 360 ডিগ্রি। তাহলে টোটাল ডিগ্রি পরিধি হচ্ছে 88, কিন্তু আমরা যদি সেটিকে ডিগ্রিতে বের করি সেটি কত হবে? 350, 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি বলেছে? এক মানে কত? 360/88। এখন কি জানতে চেয়েছে? এখন আমাদের এইটুকুর মান জানতে চেয়েছে। এইটুকুর মান কত? তো এইটুকুর মান তো দেওয়া রয়েছে 22/3, অর্থাৎ 22/3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে। দেখো কি করছি, 4 দিয়ে কাটিয়ে দিলাম 90, 3 দিয়ে 30, অর্থাৎ 30 ডিগ্রি হচ্ছে সেটির মান, 30 ডিগ্রি। ঠিক আছে, তো এই কনসেপ্টটি আরও একটু বুঝে রাখো তোমরা। আমরা যদি একটি বৃত্ত আঁকি, বৃত্তটা কত ডিগ্রি কোণ তৈরি করে? বৃত্তটা সর্বদা আমাদের 360 ডিগ্রি কোণ তৈরি করে। কেননা এটা তো আমরা জানি, চাঁদা দেখেছো তোমরা সকলেই, এটির মান 180 আর নিচেরটার মান 180 যদি অ্যাড করি তাহলে 360 ডিগ্রি বের হচ্ছে, আর এটিই হচ্ছে পরিধি। তো প্রথমে আমরা পরিধিটা বের করে নিলাম 88। তো পরিধি হচ্ছে 88, কিন্তু অ্যাকচুয়াল ডিগ্রি কত? 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত চাপ তৈরি করেছে? 22/3 চাপ তৈরি করেছে, 22/3 সেমির। তাহলে 22/3 মান কত? অর্থাৎ 30 ডিগ্রি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বি নাম্বার হলো রাইট অপশন। ওকে, 11 নম্বর অঙ্কটি কি বলেছে? যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেমি চাপ 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার পরিধি কত? বুঝতেই পারছো তোমরা কি বলতে চেয়েছি আমি। আগের অঙ্কটি সেম অঙ্ক, শুধু জাস্ট উল্টে দিয়েছে। তাহলে কি বলেছে? 45 ডিগ্রি কোণ তৈরি করে 16.5 সেমি চাপ, তাহলে 1 ডিগ্রি কোণ কত তৈরি করবে? 16.5/45। আর পুরোটির পরিধি জানতে চেয়েছে যদি, তা পরিধি তো জানি, পরিধি মানে হয়ে যাচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে কত হবে? জাস্ট এখানে গুণ করে দিলাম 360 দিয়ে। ঠিক আছে, একটি দশমিকের জন্য নিচে একটি শূন্য এসে গেল, 0 0 কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15। 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 11, আর 3 দিয়ে যদি কাটি 3 12 36, অর্থাৎ 11 × 12 গুণ করলে আমাদের 132 বের হলো। অর্থাৎ এটি কী বের হলো? এটি তো পরিধি বের হলো। ঠিক আছে, অর্থাৎ কী হয়ে গেল আমাদের? 132, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে, তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এইটুকু 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ, এই যে এইটুকু একটা চাপ তৈরি হয়েছে, বৃত্তচাপ তৈরি হয়েছে। আমি ঠিক করে দিই একটু। এটা কত? 3.5 সেমি একটি চাপ তৈরি হয়েছে, আর ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। তাহলে কি বলেছে? এই চাপ দ্বারা গঠিত এই ভিতরটির ক্ষেত্রফল কত? দেখো, তুমি যদি চিত্রটিকে একটু ঘুরিয়ে নাও তাহলে কীরকম হচ্ছে? একটা ত্রিভুজ তৈরি করছে। দেখো, এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি ত্রিভুজ তৈরি করছে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের কাছে ক্ষেত্রফল জানতে চেয়েছে কোনটুকুর? এইটুকু অঞ্চলের। তো এইটুকু অঞ্চল তো একটি ত্রিভুজের মধ্যে পড়ছে। তো আমরা ত্রিভুজের যদি ক্ষেত্রফলের সূত্র দেই তাহলে তো এইটুকু অঞ্চলের আমাদের ক্ষেত্রফলটি বের হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে ভূমি কত রয়েছে? ভূমি রয়েছে 3.5, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে কি এই টোটালটুকুর মান বের করতে বলবে। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 3.5, উচ্চতা কত রয়েছে? 5। তাহলে কি করছি আমরা? পয়েন্টটিকে তুলে দিয়ে নিচে একটি 10 বসিয়ে দিচ্ছি। তাহলে 5 দিয়ে কী হচ্ছে? 5 দুগুনি 10, 5 7 35, অর্থাৎ কত বেরোচ্ছে? উপরে বেরোচ্ছে 5 7 35, নিচে বেরোচ্ছে 4। ওকে, যদি আমরা ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 4 8 32, 8.75 বর্গ সেমি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আমাদের কাছে তো আরেকবার বলছি, আমাদের কাছে তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো এইটুকু অঞ্চল আমাদের ত্রিভুজের আকারে পড়ছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এটি বের করে দিলাম, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটি কী বলেছে? দুটি বৃত্তর চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি এবং 20 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? তো দেখো, এটা আমরা
তোমার ট্র্যাডিশনাল ওয়েতে করবো না, এটা আমরা সময় এবং দূরত্বের অঙ্কের হিসাবে করব। আমি যদি এটার পরিধি যদি করে বের করতে চাই তাহলে আমাদের খুব সময় ব্যয় হবে, তো দরকার নেই। এই সমস্ত অঙ্ক দেখলে আমরা কি করব, সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্র ফেলিয়ে দেবো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্র কি, ডিস্টেন্স কত দেওয়া রয়েছে, প্রথমটার ডিস্টেন্স দেওয়া রয়েছে 16 এবং পরেরটি দেওয়া রয়েছে 10, তার মানে এটা হচ্ছে বড়, এটা হয়ে যাচ্ছে ছোট, বুঝতেই পারছি। এখন জিনিসটি ঘুরবে, অর্থাৎ জিনিসটি ঘুরতে কী প্রয়োজন, গতিবেগের প্রয়োজন, অর্থাৎ স্পিড। যখনই আমরা ডিস্টেন্স থেকে স্পিডে বের করতে যাব তখনই আমাদের এটা ব্যস্ত সমানুপাতিক, অর্থাৎ আমাদের জাস্ট উল্টে যাবে, 10:16 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো তোমরা সকলেই। ঠিক আছে, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সকলেই জানে। তো এখন কি বলেছে, এটা তো বড় চাকা, এটা ছোট চাকা, তাহলে বড় চাকাটি যদি 16 হয় তাহলে কম ঘুরবে, অর্থাৎ 10 ঘুরবে, আর ছোট চাকাটি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই সেটি বেশি ঘুরবে, অর্থাৎ 16 ঘুরবে, 16 বার ঘুরবে। এখন কি বলেছে, এখন কোশ্চেনটি লক্ষ্য করো, বড় চাকাটি 200 বার ঘুরেছে, তাহলে বড় চাকাটি কি, এখানে তো 10 বেরিয়েছে, কিন্তু বড় চাকাটি অ্যাকচুয়াল ঘুরেছে 200 বার, তাহলে কত বেশি ঘুরেছে, অবভিয়াসলি 20 বেশি ঘুরেছে। তো আমরা কি জানি, অনুপাতের এক অংশে যে অংশ দিয়ে গুণ হয় সেই অংশে ঠিক একই অংশ দিয়ে গুণ হবে, অর্থাৎ 20 দিয়ে গুণ হলে কত দাঁড়াচ্ছে, 320 বার জাস্ট। তাহলে ছোট চাকাটি, এটিই তো ছোট চাকাটি কয়বার ঘুরলো, 320, এটি হয়ে গেল অ্যান্সার। কত সিম্পল অঙ্ক, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 14 নম্বর অঙ্কটি, এটিও ঠিক আগের অঙ্কের মতোই। কি বলা রয়েছে, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 সেমি এবং 8 সেমি, তার মানে বুঝতেই পারছি 12 হচ্ছে সবচেয়ে বড়টা আর 8 হচ্ছে সবচেয়ে ছোটটি, বুঝতেই পারছি। এখন যদি আমরা স্পিড করি তাহলে কি, ব্যস্তানু সমানুপাতিক, অর্থাৎ উল্টে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 8:12। এখন কি বলেছে, কোশ্চেনটি বড়, ছোট চাকাটি যদি 120 বার ঘোরে তাহলে ছোট চাকাটি 120 বার ঘুরলো, তো এটিই তো ছোট চাকা নাকি, ছোট চাকাটি কত, 120 বার ঘুরলো, অর্থাৎ কত, 10 গুণ করলাম, তো ঠিক এখানেও 10 গুণ করে দেবো, অর্থাৎ বড় চাকাটি কয়বার ঘুরবে, 80 বার ঘুরবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। যারা যারা টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক চ্যাপ্টারটি দেখোনি এখনো অবধি, তারা অবশ্যই টাইম অ্যান্ড ডিস্টেন্সে দেখে নাও, এরকম অঙ্ক দেখতেই পারি আমরা, আর এই সমস্ত অঙ্ক দ্বারা আমরা বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক খুবই কম সময়ে করতে পারি। ঠিক আছে, যেটি বের করলাম একইভাবেই। তো ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে 15 নম্বর অঙ্কটি, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, এর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেমি। তার মানে একটি বৃত্ত রয়েছে, তার অন্তর্লিখিত, তার মানে তার বৃত্তটির ভিতরে একটি বর্গক্ষেত্র রয়েছে, তো বর্গক্ষেত্র আঁকিয়ে নিচ্ছি, তার মানে বৃত্তটির ভিতরে একটি বর্গক্ষেত্র রয়েছে। এখন কি বলেছেন, তার ক্ষেত্রফল কত, এই বর্গক্ষেত্রটির আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছেন। তো একটা জিনিস লক্ষ্য করো, বৃত্তটির আমার ব্যাস দেওয়া রয়েছে, অর্থাৎ বৃত্তটির ব্যাস দেওয়া রয়েছে। ঠিক আছে, তুমি যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, বৃত্তটির কর্ণ আর ব্যাসের দৈর্ঘ্য সমান, এটা কি বলতে পারি, হ্যাঁ বলতে পারি। কেন, বৃত্তর তো আমরা ব্যাস যে কোনো জায়গায় আঁকতে পারি, অর্থাৎ বৃত্তের ব্যাস যদি আমরা এখানে এঁকে দেই, দেখো সেটি কিন্তু বৃত্তের কর্ণের পরিমাণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বুঝে নেব বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাবে বৃত্তর ব্যাস। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি। এখন দেখো কি বলেছে, 14 সেমি ব্যাসার্ধ, তার মানে এই অর্ধেকটার মান হয়ে যাচ্ছে আমাদের 14, তাহলে টোটালটার মান কত, এই টোটালটার মান হয়ে যাচ্ছে আমাদের 28। কেমন করে দাদা, আমি বলেই দিয়েছি তোমাকে, ব্যাসার্ধ সমান সমান 2 গুণ ব্যাস, তাহলে ব্যাসার্ধ সমান সমান 2 গুণ ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত বলা রয়েছে 14, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাস কত হয়ে যাবে, অবভিয়াসলি 28 হয়ে যাবে, অর্থাৎ কর্ণটিও কিন্তু ঘুরে ফিরে দেখো 28ই আমাদের হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2, আর বর্গক্ষেত্রের কর্ণ কত 28, অর্থাৎ ব্যাস 28 বলাই রয়েছে, অর্থাৎ বাহু কত বের হলো আমাদের, দেখো তাহলে বাহু = 28/√2, নিচে √2 রয়েছে, আমরা এটাকে করণী নিরসন করব, অর্থাৎ √2 দিয়ে উপর উভয় পাশে গুণ করে দেব, উপরে নিচে। দেখো √2 যদি গুণ করে দেই, অর্থাৎ √2 এর স্কোয়ার করলে আমাদের কি ঘুরে ফিরে আসছে 2 আসছে, তাহলে এই দুটোর গুণফল কি 2, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে বাহুর মান কত বের হলো 14√2। ওকে, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর মান কত বের হলো 14√2। আশা করি বোঝা কমপ্লিট। এখন কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, তো বাহু তো বের করেই দিয়েছি, তো আমরা ক্ষেত্রফল বের করতে বেশি সময় লাগবে না, অর্থাৎ স্কোয়ার করে দেবো জাস্ট।
তাহলে 14 স্কোয়ার আসছে আমাদের 196 ইন্টু 2 স্কোয়ার তো কত করলাম, কিছুক্ষণ আগে তো করলাম, 2 স্কোয়ার হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে 196 ইন্টু 2 392, অর্থাৎ বৃত্তটির ক্ষেত্রফল কত 392 বর্গ সেমি, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি এই কনসেপ্টটি একটু আরও তোমাদের ক্লিয়ার করতে চাই, তোমরা পারলে একটু ভালো করে দেখো। যখনই আমাদের বৃত্তের অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র থাকবে, তখন কি আমরা ব্যাস তো যে কোনো জায়গা থেকে টানতে পারি, অর্থাৎ আমরা যদি ব্যাস এখান থেকে টানি সেটি তো বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাস, টোটালটা হচ্ছে ব্যাস। এখন আমাদের বইয়ে বলা রয়েছে ব্যাসার্ধ কত, অর্থাৎ এইটুকু অর্ধেকের মান দেওয়া রয়েছে 14, তাহলে 14 যদি ব্যাস হয়, আমি এখানে লিখিয়ে দিয়েছি 14 যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে 2 গুণ ব্যাস, অর্থাৎ 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 28, তাহলে টোটালটির মান হয়ে গেল আমাদের 28, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের মান বের হলো 28। এখন বর্গক্ষেত্রের কর্ণ থেকে আমরা বাহু বের করতেই পারি, সূত্র কি, বাহু √2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, সেখান থেকে বাহু বের করলাম 14√2। এখন ক্ষেত্রফল জানতে চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, অর্থাৎ 392 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, 16 নম্বর কি বলেছে, 784 সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট, ভালো করে বোঝো, একটি বর্গক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল কত 784। এখন কি বলেছে, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে একটি আমাদের বৃত্ত রয়েছে, অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে ভিতরে, তাহলে বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত রয়েছে। এখন বলেছে সেই বৃত্তটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার। তোমরা যদি একটি জিনিস বোঝো ভালো করে, আমরা যদি এখানে একটি ব্যাস আঁকি, ব্যাস আঁকলাম, ঠিক আছে, এই ব্যাসটির মান কত হতে পারে তোমরা বলো তো। দেখো একটা জিনিস যদি ভালো করে ফলো করো তোমরা, বর্গক্ষেত্রের 4টি বাহুর মান সমান। দেখো এই ব্যাসটা আর এই ব্যাসটা আর এই ব্যাসটা কি একই বলা যায়? হ্যাঁ স্যার, একই বলা যায়। কেন? বর্গক্ষেত্রের বাহু এর সমানই তো বৃত্তটির ব্যাস। ভালো করে বোঝো, এইটুকুর মান আর এইটুকুর মান তোমরা দেখেই বলতে পারছি এটা সমান, তার মানে কি বর্গক্ষেত্রের বাহু আর বর্গক্ষেত্রের ব্যাস একই। তাহলে বর্গক্ষেত্রের কি বাহু এগুলো লিখে রাখবে কি পয়েন্ট, আর ব্যাস একই। কখন ব্যাস একই? যখন বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত থাকবে। আগের অঙ্কটি কিন্তু বাইরে ছিল, বর্গক্ষেত্রের বাইরে একটি বৃত্ত ছিল, কিন্তু এই অঙ্কটিতে বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত রয়েছে। এই কারণে অঙ্ক করার আগে, পরিমিতির অঙ্ক করার আগে একটিবার অন্ততপক্ষে অঙ্কন করবে। যদি আর্টটা ঠিকঠাক করতে পারো, চিত্রটি ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার অনেকাংশ বেরিয়ে গেল। তার মানে আমরা বর্গক্ষেত্রের বাহু এখন বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়াই রয়েছে 784, তাহলে বর্গক্ষেত্রের বাহুর সূত্র কি, বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল 784। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর ক্ষেত্রফল তো দেওয়াই রয়েছে আমাদেরকে, তা দুটোকে সমান করে দিলাম। তাহলে বাহুর মান কত বের হলো, যদি এটা ভাগ করে দেই আমরা, বলতে রুট করে দেই, রুট করে দিলে আমাদের বাহুর মান বের হবে 28, কেননা 784 √ 28। তাহলে বর্গক্ষেত্রের যদি বাহু যদি 28 হয়, তাহলে ব্যাসও অবভিয়াসলি 28, তাহলে ব্যাসটা অবভিয়াসলি 28। এখন কি করতে চেয়েছে, বর্গক্ষেত্রের আমাদের কাছে জানতে চেয়েছে কি ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের কি ভুলভাল বলছি, বৃত্তের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr², আর মানে কি ব্যাস। এই টোটালটার মান যদি 28 হয়, এই ব্যাসার্ধর মান কত হবে, জাস্ট ভাগ করে দেবো, অর্থাৎ 14 হয়ে গেল আমাদের। আশা করি বুঝতে পেরেছো। আবার বোঝো, বৃত্তের এই যে বাহুটি, এই বাহুটি আর এই বাহুটি সমান, অর্থাৎ বৃত্তের বাহু হচ্ছে ব্যাস, বর্গক্ষেত্রের বাহুই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে আমরা বাহু বের করলাম, বর্গক্ষেত্রে কত বাহু বের করলাম 28, তার মানে অবভিয়াসলি ব্যাসও আমাদের হয়ে গেল 28। তাহলে ব্যাসার্ধ কত, জাস্ট ভাগ করে দাও 2 দিয়ে, 28/2 অর্থাৎ 14, 14 দুগুণে 28। তাহলে বর্গক্ষেত্রের ব্যাসার্ধ বের করলাম। এখন তো আমরা ক্ষেত্রফল বের করতেই পারবো। সূত্র কি, πr², অর্থাৎ 22/7 r² অর্থাৎ 14 × 14, 7 দুগুণে 14, 22 × 2 হয়ে যাচ্ছে 44, 44 × 14 কত হয়ে যাচ্ছে 616, অর্থাৎ 616ই হয়ে গেল বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়ালো আমাদের, সি নাম্বার অপশন কারেক্ট অপশন দাঁড়ালো আমাদের।
ঠিক আছে, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে ভাই। তোমরা যদি কনসেপ্টটি ক্লিয়ার করতে পাও, আশা করি অঙ্ক তোমাদের সমাধান হয়ে যাবে। এই কারণে আমি কি করছি, একটু স্টেপ বেশি করে করাচ্ছি, স্টেপ জাম্প না করে তোমাদের শেখাচ্ছি মেন টপিকটি, মেন কনসেপ্টটি। আশা করি বুঝতে পারলে তোমাদের স্টেপ জাম্প করতে কোনো অসুবিধা হবে না। তো মেন টপিকটি আমি বড় বড় করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে খাতায় তুলে নিয়ে সেগুলোকে শর্ট করে করবে পরবর্তীতে, যেহেতু অঙ্কটি বোঝা আমার হয়েই গেল। তো চলো নেক্সট অঙ্কে। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, আমি অন্তর্বৃত্ত রিলেটেড অঙ্ক করেছি কিছুক্ষণ আগে, পরিবৃত্ত রিলেটেড অঙ্কও করেছি কিছুক্ষণ আগে। তো এখানে লিখে নিয়েছি অন্তর্বৃত্ত ইস্টু পরিবৃত্ত। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তো ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে আমাদের আর প্রয়োজন, অর্থাৎ ব্যাসার্ধ প্রয়োজন। তো তোমরা যদি আমার কিছুক্ষণ আগের অঙ্ক ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে, একটি অন্তর্বৃত্ত অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে যেটি একটি বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত থাকলে বর্গক্ষেত্রের বাহুর মান এবং বৃত্তটির ব্যাসের মান সমান হয়। ঠিক আছে, কিছুক্ষণ আগে শিখেলাম তোমাদেরকে, কি শেখালাম, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর মান এবং বৃত্তের ব্যাসের মান সমান হয়। তাহলে বৃত্তের ব্যাসকে যদি আমি আর ধরে নেই, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, অবভিয়াসলি হাফ হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে, r/2। আমি এখানে আর না লিখে এক্স ধরছি। ঠিক আছে, ঠিক আছে, এটুকু শিখতে পেরেছো। আবার কি শিখেছো, পরিবৃত্ত অর্থাৎ বর্গক্ষেত্রের বাইরে যেই বৃত্তটা থাকবে সেখানে কি হবে, কর্ণর দৈর্ঘ্য এবং ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। এটুকু শেখাই দিয়েছি তোমাদের কিছুক্ষণ আগের অঙ্কে। তাহলে এখানকার কর্ণের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। তো যদি পুরোটার মান কর্ণ হয় তাহলে অর্ধেকটার মানই তোমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের মান কত, বাহু √2। ওকে, আর তাকে আমি হাফ করে দিলাম, তাহলে কি পরিণত হয়ে গেল, আমাদের ব্যাসার্ধ চলে এলো, আর চলে এলো। ঠিক আছে, এখন দেখো উভয় পাশে কাটাকাটি যাচ্ছে, কত, 2 2 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, অর্থাৎ 1:√2 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ এত হয়ে গেল। এখন ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। দেখো উভয় পাশে যদি পাই দিয়ে দিই তাহলে তো কেটেই যাবে, অর্থাৎ আমরা জাস্ট স্কোয়ার করে দেবো, অর্থাৎ 1 স্কোয়ার √2 স্কোয়ার কত হয়ে যাচ্ছে, 1:2। কেননা √2কে ভাঙলে তো 2ই আসে স্কোয়ার করলে না। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, আমাদের ক্ষেত্রফলের অনুপাত 1:2, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 18 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি বৃত্তের পরিলিখিত অর্থাৎ বৃত্তের বাইরে এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? তো আমরা কি বুঝলাম, একটি বৃত্তের বাইরে একটি বর্গক্ষেত্র রয়েছে এবং একটি বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আগের অঙ্কর মতোই। তো বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে আমাদের কী কী দরকার, 4 গুণন বাহু, এটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। কিন্তু আমার কাছে তো বাহুটিই নেই, তো বাহুটি প্রথমে বের করব। তো পরিবৃত্তের বাহুটি কীভাবে বের করব, তোমাদের বলেই দিয়েছি, যে বৃত্তের বাইরের চারিপাশে বর্গক্ষেত্র থাকে সেই বৃত্তের ব্যাসের মান এবং বাহুর মান সমান হয়। এটা আগের অঙ্কেও শিখিয়েছি, আমি প্রিভিয়াস কতগুলো অঙ্কেতেও শিখিয়েছি। তাহলে পরিলিখিত বৃত্তের ব্যাস এবং বাহুর মানটি সমান থাকে। তাহলে আমরা যদি পরিবৃত্তটির, ঠিক আছে, পরিবৃত্তটির ব্যাসার্ধ যদি এ ধরি, তাহলে ব্যাস কত হবে আলটিমেটলি বুঝতে পারছি, ব্যাস হয়ে টোটালটির মান হয়ে যাবে 2a। এইটুকুর মান যদি এ ধরি তাহলে টোটালটির মান কত হয়ে যাবে, টোটালটির মান হয়ে যাবে আমাদের 2a। অর্থাৎ 2a কী বের হলো, 2a বের হলো বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু হচ্ছে আমাদের 2a:2। এখন অন্তর্লিখিত বৃত্তের, এখন দেখো অন্তর্লিখিতে কি শিখিয়েছি, অন্তর্লিখিত বৃত্তের শিখিয়েছি বৃত্তটির ব্যাস এবং কর্ণ হয় সমান। অন্তর্লিখিত বৃত্তটির ব্যাস এবং কি বর্গক্ষেত্রের কর্ণটি হয় সমান। তাহলে আমি যদি বৃত্তটির ধরি ব্যাসার্ধ ধরি এ, অর্থাৎ এটুকুর মান যদি ধরি এ, তাহলে এই টোটালটুকুর মান কত বের হলো, 2a। অবভিয়াসলি এটা কি বের হলো, বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণ বের হলো। তো আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা বসিয়ে আমরা বাহুটিকে বের করতে পারি। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বাহু √2। এর মান কত বের হলো, বাহু √2 মান বের হলো এই টোটালটা, অর্থাৎ বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত, 2a সমান সমান বাহু = 2a/√2। এখন দেখো, এখন আমরা এটাকে করণে নিরসন করব, অর্থাৎ নিচে √2 দিয়ে গুণ, নিচেও √2 দিয়ে গুণ, উপরে √2 দিয়ে গুণ। তাহলে দেখো
টু √2 এ √2 গুণ করলে আমাদের সিঙ্গেল একটু 2 হয়ে যায়। আসলে তোমরা সকলে জানো গুণ করলে 2 হয়ে যায়। দেখো 2 2 কেটে যায়, তাহলে আমাদের থাকে কি বাহু কত বের হলো, বাহু বের হলো a√2। তাহলে পরিলিখিত বৃত্তের বাহু হলো 2a এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বা বৃত্তের সেটির বাহুর কত বের হলো, বাহু বের হলো a√2। তো বসিয়ে দেয় জাস্ট, ঠিক আছে। তাহলে পরিলিখিত বৃত্তের বাহু পেলাম, অন্তর্লিখিত বৃত্তেরও বাহু করলাম। এখন আমরা কি করে দেবো, পরিসীমা বের করবো, অর্থাৎ 4 গুণ 2a 4 গুণ a√2। দেখো এখান থেকে 4 4 কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের 2:√2। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কি হলো 2√2, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 154 বর্গমিটার। ক্ষেত্রটির বাইরের 7 সেমি চওড়া একটি পথ রয়েছে, অর্থাৎ একটি বৃত্ত দিল, এই বৃত্তটির কি বলেছে, এই ক্ষেত্রফল অর্থাৎ টোটালটার মান দেওয়া রয়েছে কত, 154 দেওয়া রয়েছে, বর্গমিটার দেওয়া রয়েছে। তো ক্ষেত্রটির বাইরে এই যে এইটুকু যে রয়েছে এটা হচ্ছে কত, 7 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। আমাদের কাছে জানতে চেয়েছে পথ সহ, এই পথটি সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদের টোটালটার মান জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই ছোট ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করব, ঠিক আছে। তারপরে আরও 7 সেমি ব্যাসার্ধ অ্যাড করে এই পুরোটির ক্ষেত্রফল বের করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। তো ওটাই করছি। তাহলে আমি তোমাদের রেশিও মেথডে কী শিখিয়েছি, 7 14 44 154। ওকে, এখন দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 154 দেওয়া রয়েছে ক্ষেত্রফল, তার মানে কত অ্যাড হলো, 1 অ্যাড হলো, ঠিক আছে। তাহলে এখানে কত অ্যাড হবে, 1-এর রুট, অর্থাৎ 1কে রুট করলে কত আসে, অবভিয়াসলি 1ই আসে, ঠিক আছে। তাহলে আমাদের কি ছিল, 7 সেমি না মিটার, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ ছিল 7 মিটার। ওকে, তার মানেটা হচ্ছে এইটুকু জায়গার মান বের করলাম কত, 7 মিটার। এখন আরও চওড়া করলো, 7 মিটার আরও চওড়া করলো, তাহলে এখন টোটাল বৃত্তটির ব্যাসার্ধ কত বলো তো, আমাদের তো এটুকু 7 রয়েছে আর এটুকু 7 আমরা অ্যাড করলাম, অর্থাৎ এখন আমার বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 14 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আগে আমাদের ছিল কতটুকু, আগে আমাদের এইটুকু ছিল 7 মিটার, এখন আবার 7 মিটার বাড়ালাম, অর্থাৎ 14 মিটার হয়ে গেল। এখন ক্ষেত্রফল কত হবে, তো এটা তো তোমরা বের করেইছো। এখন আমাদের ব্যাসার্ধ কত বলেছে, 14 মিটার, অর্থাৎ ব্যাসার্ধর ঘরে লিখলাম 14 মিটার, তাহলে কত গুণ হলো, 2 গুণ হলো। তাহলে এটা তো ক্ষেত্রফল, শেষেরটা হচ্ছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলে কত গুণ করতে হবে, অবশ্যই 2-এর স্কোয়ার, অর্থাৎ আমরা ক্ষেত্রফলের সূত্র জানি πr², অর্থাৎ স্কোয়ার করা দেওয়া রয়েছে, তার মানে 2-এর স্কোয়ার কত, 4 হয়ে গেল। তাহলে টোটালটির ক্ষেত্রফল কত হয়ে দাঁড়াবে, 616 বর্গমিটার। দেখো কত সিম্পলভাবে অঙ্কটি করলাম, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখো 20 নম্বর অঙ্কটি কি বলেছে, 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের, অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ এইটুকু ব্যাসার্ধ হচ্ছে কত, 280 মিটার। 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে অর্থাৎ এইটুকু জায়গা বাড়ানো কত হয়েছে, 7 মিটার বাড়ানো হয়েছে। 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটারে কত টাকা হিসাবে খরচ হবে, অর্থাৎ এইটুকু যে বাড়ালাম আর এইটুকু জায়গার আমাদের ক্ষেত্রফল কত হবে, এটা প্রথমে বের করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এইটুকু মান আমরা কীভাবে বের করবো সকলে বলো তো। আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তো করেছি, তাহলে যখনই মিডিলের কোনো একটি অংশ বেড়ে যায়, যেমন এটা 7 মিটার বেড়েছে, তাহলে আমরা কি করেছি, এই টোটালটির ক্ষেত্রফলের সাথে যদি আমরা ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলেই তো আমাদের এই মিডিলটুকু পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাই আমরা করছি। তাহলে কি লিখছি, যেটা বড় বলতে কি বলেছি, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 280, এটা হচ্ছে ছোট বৃত্তের, আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে এখানে 7 মিটার বাড়িয়েছি, অর্থাৎ 287। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে আমাদের সকলেরই। তো সূত্র লিখছি আমরা, সূত্র কি রয়েছে আমাদের, πr1² অর্থাৎ বড়টির স্কোয়ার মাইনাস π ছোটটির স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ।
তাহলে দেখো পাই আমরা কমন নিয়ে নিচ্ছি, পাই পাই এক করবো না আমরা, ক্যালকুলেশন বড় হয়ে যাবে যাতে। পাই তাহলে কমন নিয়ে কি দাঁড়াচ্ছে, আর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আমি লিখে দিচ্ছি আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। তাহলে দেখো এটা সূত্রতে পড়ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এটুকু বুঝেছো, ঠিক আছে। আমরা স্কোয়ার করতে পারতাম, কিন্তু এত বড় সংখ্যার স্কোয়ার করলে আমাদের অনেক সময় লেগে যাবে, তো দরকার নেই ভাই, আমরা ট্রিক্সের মাধ্যমে করব। কি করব, আমরা যখনই এরকম একটি ফর্মুলা দেখতে পারবো তখনই ফর্মুলাটা শুধু পুট করে দেবো। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তোমরা সকলেই জানো। তো এ প্লাস বি, এ দুটো যোগ করলে প্রথমে কত হচ্ছে, এ দুটো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 5 6 7, আর এই দুটো যদি মাইনাস করে দেই তাহলে কত আসছে, 7 আসছে, ঠিক আছে। তো নেক্সট লাইন, তো নেক্সট লাইনে কি হয়, আমাদের প্রথমে পাই লিখতে হবে। পাই কত বের হলো আমাদের, প্রথমে বের হলো 5 6 7 ইন্টু 7। তো পায়ের মানটা জাস্ট বসিয়ে দিই, কি দরকার আছে ঘোরানোর আর। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 22/7 হচ্ছে পায়ের মান ইন্টু এত। তাহলে 7 7 তো কেটেই যাচ্ছে আমাদের, 22 ইন্টু গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 12474। তাহলে এত বর্গমিটার। তাহলে মিডিলে যে এই অংশটা আমরা বের করলাম এটার মান হচ্ছে এত, বলতে এত বর্গমিটার। এখন কি বলেছে প্রশ্নে, প্রতি বর্গমিটারে যদি 21 টাকা খরচ হয় তাহলে টোটাল খরচ কত হবে, আর আমার টোটাল অংশ তো এত ইন্টু 21, যদি 21 করে দেই তাহলে আমাদের আসবে 2,61,954। আমি গুণটা করছি না, ঠিক আছে। অর্থাৎ আমাদের কি হয়ে গেল, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের কাছে আমি একটাই কথা বলতে চাই, তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখছো কিন্তু আমাকে কমেন্টও করছো না, লাইকও দিচ্ছ না, সাবস্ক্রাইবও করছো না। তাও তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করো তো অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। কেননা তোমরা জানো সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না, যাতে আমার পরিশ্রমটা সফল হয় না। আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা যে শিখতে পারছো কি পারছো না তোমরা তো আমাকে কমেন্টে লিখে জানাচ্ছ না। অনেকে কমেন্ট করছে, আবার অনেকে কমেন্ট করছে না। যারা যারা কমেন্ট করছো তারা তো ভালোই রয়েছে, তাদের দ্বারা আমি বুঝতে পারি হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, এই অঙ্কটা অসুবিধা রয়েছে, ওই অঙ্কটা ভুল রয়েছে, বা ওই অঙ্কটা ক্যালকুলেশন ভুল রয়েছে। তো বিভিন্ন অঙ্কেই ক্যালকুলেশন করতে ভুল হয়েই থাকে সাধারণত, আমার তোমাদেরও হয়ে থাকে, সকলেরই ভুল হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু কমেন্ট অনেকেই করছে, অনেকেই সাবস্ক্রাইব করে সাপোর্ট করছে। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখলাম, সকলে মিলে একটি করে লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো নেক্সট অঙ্কে। তো 21 নম্বর অঙ্কটি কী বলেছে, চিত্রটিকে একটু লক্ষ্য করো। 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি মানে কি, তার 3টি বাহুর মানই আমাদের 5, 3টি বাহুর মান আমাদের 5 5, সমবাহু ত্রিভুজ। এখন কি বলেছে, এখন বলেছে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। অন্তর্বৃত্তর মানে কি, অন্তর্বৃত্তর মানে হয়ে যাচ্ছে এটা যদি পয়েন্ট থাকে তার মানে আমরা কি বুঝবো, ব্যাসার্ধ, অর্থাৎ এইটুকু জায়গার ব্যাসার্ধ জানতে চেয়েছে, বা এইটুকু জায়গার ব্যাসার্ধ, অথবা এইটুকু জায়গার আমাদের ব্যাসার্ধটা জানতে চেয়েছে। তো এর জন্য এক্সট্রা কোনো উপায় নেই, যা সূত্র মুখস্থই করতে হবে যত চাও না কেন। তোমরা জানো ত্রিভুজ চ্যাপ্টারের প্রত্যেকটি, অর্থাৎ সমবাহু বিষমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের অনেক সূত্র, কিন্তু কোনো করার নেই, সূত্র ছাড়া অঙ্ক করতেই পারবো না আমরা, এখানে সেকেন্ডারি কোনো অপশনই নেই, ঠিক আছে। তাহলে কি লিখে নিচ্ছি, সূত্রটা লিখে নিচ্ছি, সমবাহু ত্রিভুজের দেখো অনেক সূত্র রয়েছে, এটা কি অন্তর্বৃত্তের, অর্থাৎ ত্রিভুজটির ভিতরের সূত্রটি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখন বহির্বৃত্তের সূত্রটিও আলাদা, সমস্ত সূত্রই আলাদা, ঠিক আছে। সূত্র কি, a/2√3। এখানে এটার মান হচ্ছে বাহু, ত্রিভুজের বাহু, এ হচ্ছে ত্রিভুজের বাহু। তো সূত্রতে ফেলে দেই, বাহুর মান কত রয়েছে, 5 রয়েছে, 5/2√3। এখন দেখো আমরা করণীয় নিরসন করব। করণীয় নিরসন মানে তোমরা সকলেই জানো কি করতে হয়, √3 দুই পাশে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে √3 কত হয়ে গেল, √3 হয়ে গেল আমাদের 3, অর্থাৎ আমাদের বের হলো 2 × 3 অর্থাৎ 6। তাহলে 5√3/6। তাহলে এটাই তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের হলো, অর্থাৎ আমাদের কি হয়ে গেল, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হলো। √3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত,
ঠিক আছে, তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, পরিবৃত্ত বলেছে, অর্থাৎ বৃত্তটির ভিতরে একটি ত্রিভুজ থাকবে। আমি ছবিটা একটু ভুল করেছি, বলেছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, অর্থাৎ ত্রিভুজের বাইরে, পরিবৃত্ত মানে বাইরে এবং অন্তর্বৃত্ত মানে ভিতরে। ভালো করে তোমরা এই টপিকটি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। পরিবৃত্ত মানে বাইরে এবং অন্তর্বৃত্ত মানে ভিতরে। ঠিক আছে, তাহলে চিত্রটি আমাদের এরকম দাঁড়াচ্ছে। ওকে, তাহলে কি বলেছে, প্রথমে বৃত্তটির আমরা ইসে বের করে নিই, ব্যাসার্ধ বের করে নিই। বৃত্তটির প্রথমে আমরা ব্যাসার্ধ বের করে নিই। ব্যাসার্ধ সূত্র কি জানি আমরা, 2πr, আর বইয়ে ব্যাসার্ধ দেওয়াই রয়েছে 16 π√3। ঠিক আছে, দেখো পাই পাই কেটে গেল, 2 দিয়ে 8 কেটে গেল, অর্থাৎ আর এর মান বেরিয়ে গেল আমাদের 8√3। ঠিক আছে, এখন যেটা তোমরা জানো, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের একটা সূত্র, অন্তর্বৃত্তের একটা সূত্র, সমস্ত কিছু আলাদা আলাদা সূত্র, আর সূত্র ছাড়া এই অঙ্কগুলি করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়, আর তোমরা পাবেও না। ঠিক আছে, ব্যাসার্ধ বেরোলো 8√3, অর্থাৎ এইটুকু জায়গার আমাদের মান বের হলো কত, এখানে তো পয়েন্ট রয়েছে, এখান থেকে ব্যাসার্ধ এটা অথবা এটা, এখান থেকে ধরলে আমাদের সুবিধা হবে। তাহলে ব্যাসার্ধর মান বের হলো 8√3। এখন কি বলেছে, সমবাহু ত্রিভুজের আমাদের পরিব্যাসার্ধ বের করতে লাগবে। তো লিখে নাও সূত্রটি, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ, এর সূত্র হচ্ছে a√3। ঠিক আছে, পরিব্যাসার্ধ a√3, কিন্তু আমরা অলরেডি ব্যাসার্ধ বের করেছি। ব্যাসার্ধ কত বের করেছি, 8√3। তাহলে পরিব্যাসার্ধ এবং 8√3কে যদি আমি সমান করে দিই তাহলে তো অ্যান্সার বেরিয়ে আসবে। অর্থাৎ এটা একটা ত্রিভুজের পরিব্যাসার্ধ আর এটা হচ্ছে বৃত্তটির পরিব্যাসার্ধ, অর্থাৎ সমান করে দিলাম। দেখো যদি বর্গগুণন করে দিই, বর্গগুণন করলে আমাদের কী দাঁড়াচ্ছে, a = 8√3 × 3। 3 গুণ হয়ে আমাদের কী হয় জানো, 3 গুণ হলে আমাদের একটি 3 বেরিয়ে যায়, অর্থাৎ 3 8 হয়ে গেল আমাদের 24। ঠিক আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজে আমাদের বাহুর মানটি বেরিয়ে গেল। দেন আমরা কি করছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের, এগুলো লিখে রাখো, তোমরা না লিখে রাখলে তোমরা ভুলে গেলে অসুবিধা হতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, ইন্টু কী করলাম, বাহুর স্কোয়ার, অর্থাৎ 24 যে আমাদের এখানে রয়েছে 24 স্কোয়ার। তাহলে কি লিখতে পারি আমরা, 24 × 24 লিখতেই পারি। তো জাস্ট কাটাকাটি করে দিই, 4 × 6 = 24, 6 24 গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 144√3। তাহলে ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত, 144√3 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট হয়ে গেল। হ্যাঁ, 23 নম্বর অঙ্কটি কী বলেছে, 23 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ সংলগ্ন বাহু দ্বয় যথাক্রমে 16 এবং 12 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্ত। ত্রিভুজটির পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজটির বাইরে একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, এটি হলো বৃত্ত। আর কি বলেছে, সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এটা। এখন কি বলেছে, তার বাহু সংলগ্ন কত, 16 12, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের ব্যাস হয়ে যাচ্ছে, এই ব্যাসটা বের করলে আমরা বৃত্তটির পরিধি বের করতেই পারবো। তো এই ব্যাসটা কীভাবে বের করছি দেখো, এখানে আমরা একটা থিওরেম ইউজ করব। থিওরেমটি হচ্ছে পিথাগোরাসের থিওরেম। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম তোমরা সকলেই যারা আগে প্রিভিয়াসলি আমার চ্যাপ্টারের অঙ্কগুলি দেখেছো তারা সকলেই জানো। 3 4 5 এটা একটা হচ্ছে ট্রিপলেট, এটা একটা ট্রিপলেটের মধ্যে পড়ে, তোমরা সকলেই জানো। অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = 5 স্কোয়ার, অর্থাৎ কী দাঁড়াচ্ছে আমাদের, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = অতির স্কোয়ার। এটি করছি আমরা। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদের কিন্তু 16 এবং 12 নেই, কিন্তু আমরা এখান থেকে রিলেট করে সেই অঙ্কটি করতে পারছি। কেমন করে দেখো, 3 4 দিয়ে করলে কত হচ্ছে, 12। তা 4 গুণ করেছি, তাহলে এখানে 4 গুণ করবো 16, তাহলে 12 এবং 16 আমাদের রয়েছে। তাহলে পরেরটিও যদি 4 গুণ করি অর্থাৎ 20, তাহলে 12 16 20, 12 16 20 এটা একটা ট্রিপলেটের মধ্যে আমাদের পড়ছে। তোমরা যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো, 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার = 20 স্কোয়ার। ঠিক আছে, তোমরা সেভাবেও বের করতে পারবে ট্রিপলেট ফর্মুলা ইউজ করে। এটা হচ্ছে ট্রিপলেট ফর্মুলা ইউজ করে আমি বের করলাম। যাদের যাদের মনে রয়েছে তাদের ভালো, আর যাদের মনে নেই তারা ট্রিপলেট ফর্মুলাটি স্ক্রিনশট করে নাও অথবা খাতায় তুলে নাও। এখন বলেছে ত্রিভুজটির পরিধি কত, তাহলে এটি কী মান বের হলো, এটি আমাদের ব্যাস বের হলো। ভালো করে লক্ষ্য করো, এটি কিন্তু আমাদের ব্যাস বের হলো। আর ত্রিভুজের পরিধি বের করতে গেলে কী করতে লাগে, আমাদের ব্যাসার্ধ জানতে লাগে। তা টোটালটার মান যদি 20 হয়, তাহলে এই অর্ধেকটির মান কত, অবভিয়াসলি 10 হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি। তাহলে এখন পরিধির ফর্মুলা ফেলিয়ে দিচ্ছি, 2πr
ব্যাসার্ধ কত বের হলো 10, এটা হচ্ছে ব্যাস, এই টোটালটির মান বের হলো ব্যাস, আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 10। আমরা জানি অর্ধেক করলে ব্যাসার্ধ বের হয়। তাহলে 2 ইন্টু, দেখো আমাদের অ্যান্সার পাইয়ে রয়েছে, এই কারণে পাইটিকে আমরা ভাঙালাম না, জাস্ট 10 বসিয়ে দিলাম ইন্টু 10। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 20 পাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দেখো সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আমাদের। 24 নম্বর অঙ্কটি কি বলেছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তো এখানে লিখে নিচ্ছি পরিবৃত্ত, এখানে লিখছি অন্তর্বৃত্ত। তো এখানে আমরা ব্যাসার্ধ সূত্র কিছুক্ষণ আগেই করলাম। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ফর্মুলা কি, পরিবৃত্তের ফর্মুলা কিছুক্ষণ আগেই করালাম আগের অঙ্কটিতে, a√3। আর সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধর অনুপাত সূত্র হচ্ছে a/2√3। কিছুক্ষণ আগেই করলে, আশা করি মনে পড়েছে তোমাদের। দেখো a কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে কি 1:1/2। যদি আমরা বর্গগুণন করে দিই তাহলে দাঁড়াচ্ছে 2:1। এটা কি দাঁড়ালো আমাদের ব্যাসার্ধ। এখন আমাদের জানতে চেয়েছে ক্ষেত্রফল। তো তোমরা জানো ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল আসতে গেলে কি করতে হয়, জাস্ট আমাদের স্কোয়ার করে দিতে হয়। অর্থাৎ 2 স্কোয়ার হয়ে গেল 4 এবং 1 স্কোয়ার হয়ে গেল 1, অর্থাৎ এটি হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরা অবশ্যই আমাকে যারা দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যে সমস্ত কোশ্চেন বুঝতে অসুবিধা হলো তোমাদের, পরবর্তীতে এরকম অনেক অঙ্ক রয়েছে, আশা করি এখানে না বুঝলে পরবর্তী অঙ্কগুলোতে তোমরা বুঝতে পারবে। আর এখানে যদি বুঝতে পারো তাহলে তো ভালো, পরবর্তী অঙ্কগুলো খুব কম সময়ে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 25 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি তারকে বর্গাকারে বাঁকালে, অর্থাৎ দেখা গেল এইটি একটি তার রয়েছে, তারটিকে বাঁকিয়ে আমি একটি বর্গক্ষেত্র তৈরি করলাম। বর্গক্ষেত্রটি কত, 81 বর্গ সেমি, অর্থাৎ এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন তারটিকে আবার যদি অর্ধবৃত্তাকারে বাঁকিয়ে দিই, অর্থাৎ এভাবে যদি চাঁদের মতো করে বাঁকিয়ে দিই, তাহলে কত স্থান ঘিরতে পারবে, অর্থাৎ এখানে কত ক্ষেত্রফল, এটাই তোমাদের জানতে চেয়েছে। তাহলে যদি আমরা তারটিকে একটি বর্গক্ষেত্র বানাই তাহলে কত হচ্ছে, 81 বর্গ সেমি স্থান দখল করছে, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তো তারের আমরা বর্গক্ষেত্রের বাহুটি বের করতে পারবো। তো বর্গক্ষেত্রের বাহুর সূত্র কি, বাহুর স্কোয়ার, অর্থাৎ বাহুর মান কত বের হলো, বাহুর মান বের হলো √81 অর্থাৎ 9। ঠিক আছে, তো এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, তারটিকে আমরা বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করেছি, ভালো করে বোঝো, তারটিকে আমরা বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করেছি, নট তারটিকে গলিয়ে। তারটিকে যদি গলিয়ে করতাম তাহলে আমরা ক্ষেত্রফল দিয়েই করে দিতে পারতাম অঙ্কটি, কিন্তু আমরা করেছি কি, তারটিকে বাঁকিয়েছি, অর্থাৎ পরিধি দিয়েই একটি বর্গক্ষেত্র বানিয়ে দিয়েছি। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত বের হলো বলো তো? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের হলো, পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণন বাহু, অর্থাৎ 4 × 9 হয়ে যাচ্ছে, 4 × 9 হয়ে যাচ্ছে আমাদের 36। তাহলে পরিসীমা বের হলো 36। এখন দেখো আমরা একটি বৃত্তর, অর্থাৎ টোটাল বৃত্তের পরিধির সূত্র কি, টোটাল বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, কিন্তু এখানে টোটাল বৃত্ত নেই, কতটুকু রয়েছে বৃত্তটি অর্ধেক রয়েছে, অর্থাৎ 2πr তার অর্ধেক রয়েছে। এখন দেখো অর্ধেক রয়েছে তো রয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাদের যে এইটুকু জায়গার আমরা মান বের করলাম, কিন্তু এইটুকু জায়গার তো মান বের করলাম না, এইটুকু জায়গার মান কি বলতো, একটা আর এবং আর একটা আর, অর্থাৎ ব্যাস, তাহলে 2r হয়ে গেল। তাহলে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা এই অর্ধবৃত্তের পরিধিটা বের করতে চাচ্ছি। অর্ধবৃত্তের পরিধি কত বের হলো আমাদের, দেখো 2 যদি কেটে দেই, πr + 2r, যদি আরটিকে কমন নিয়ে লিখি, সরি আরটিকে কমন না লিখে আমরা একটা শর্টকাট করে দিই। শর্টকাটটি হচ্ছে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইটুকু জায়গার পরিধি, অর্থাৎ তারটিকে তো বাঁকিয়ে পরিধি বানিয়েছি, তো অলরেডি আমার তারটির পরিধি কত, 36 সেন্টিমিটার। আর এইটুকু জায়গার পরিধি একই হবে, কেন ওই তারটি দিয়েই তো প্রথমে বর্গক্ষেত্র, তারপরে অর্ধবৃত্ত বানালাম। অর্থাৎ এইটুকুর যে মানটি টোটাল বের হলো, এই মানটি আর এই তারটির পরিধি একই। তারটির পরিধি কত বের করেছি, 36 বের করেছি। যদি আমরা এখন আর কমন নেই, আর কমন নিলে এখানে দ্বারা হচ্ছে π + 2 দাঁড়াচ্ছে = 36। তো মানগুলো বসিয়ে ভাঙাচ্ছি শুধু জাস্ট, তাহলে আর তো রয়েইছে আমাদের, পায়ের মান হচ্ছে 22/7, 22/7 + 2, যদি লসাগু করে দিই, লসাগু করলে আমাদের কত আসছে, 7 আসছে, 22 × 2 = 44, অর্থাৎ
আর ইন্টু 44/7 ইজুকাল টু কত 36, এটি বেরোলো। এখন দেখো কাটাকাটি করা যাচ্ছে কি যাচ্ছে না। সরি আমি একটু ভুল করলাম, ভুলটি কোন জায়গায়, ভুলটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটিতে ভুল রয়েছে। ভুলটি করলাম কি, ভুলটি এখানে তো 22 আসলো প্লাস 7 দুগুণী 14 আসলো আমাদের। তাহলে দেখো ঘুরে ফিরে কত হচ্ছে, 22 আর 14 36 হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে, এবং উপরে উপরে 36 কাটা চলে যাচ্ছে। অর্থাৎ আর এর মান আমাদের কত বের হলো, আর এর মান বের হলো আমাদের 7। এখন কি করতে চেয়েছে, কোশ্চেনটি ভালো করে লেখো। কোশ্চেনটিতে আমাদের বলা রয়েছে সেই কত বর্গ সেমি ঘিরতে হবে। তো বর্গ সেমি মানে বুঝতেই পারছি আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে পারবে। আর এর মান আমরা জানি, এখন ক্ষেত্রফলটা বের করতে সুবিধা হবে। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। এখন দেখো সেটি কিন্তু পুরো বৃত্ত নেই, সেটি রয়েছে অর্ধবৃত্ত। ভালো করে লক্ষ্য করো, সেটি রয়েছে আমাদের অর্ধবৃত্ত, অর্থাৎ এটি তো টোটাল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আমরা অর্ধেক করে দিচ্ছি। তাহলে পায়ের মান কত, পায়ের মান হয়ে যাচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত 7, অর্থাৎ 7 × 7/2। 7 7 কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 11 22, অর্থাৎ 77 বর্গ সেন্টিমিটার হয়ে গেল আমাদের এখানকার ক্ষেত্রফল। অর্থাৎ সেই বর্গক্ষেত্র কত বর্গ সেমি স্থান করতে পারবে, অর্থাৎ 77 বর্গ সেন্টিমিটার স্থান দখল করতে পারবে সেটি অর্ধবৃত্তাকারটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলি চ্যাপ্টারটি একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তোমাদের স্বভাবতই, কেননা প্রথম করলে ক্রিটিক্যাল মনেই হবে। জাস্ট কনসেপ্টটি বোঝো। প্রথমে তোমরা 1 থেকে 30 অবধি অঙ্ক বা 1 থেকে 20 অবধি অঙ্ক একবারে করার দরকার নেই। প্রথমে 10টি অঙ্ক করে করো, তাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। তোমরা যদি একবারে সবগুলো অঙ্ক করতে চাও তাহলে কিন্তু অঙ্ক বুঝতেই পারবে না, বরং তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। এই কারণেই বলছি ভিডিওটি পুরো দেখো, ঠিক আছে, কিন্তু 10টি ভাগ করে অঙ্কগুলি করো, যাতে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় এবং বুঝতে অসুবিধা যাতে না হয়, ঠিক আছে। তাহলে আজকে এই 25 নম্বর অঙ্ক অবধি রাখছি, নাহলে ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে যাবে এবং তোমরাও দেখতে চাবে না, তোমাদের অধৈর্য লেগে যাবে। তাহলে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেই পারো। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, যেখান থেকে তোমরা শর্টকাট রিলেটেড অঙ্ক শিখতে পারবে, যার সাহায্যে তোমরা ম্যাথ ইমপ্রুভমেন্ট করতে পারবে তোমাদের, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে।